আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি। নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্লেলিস্টের প্রথম অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা 21 শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকের ক্লাসে আমরা ই লার্নিং ও বাংলাদেশ, ই গভর্নেন্স ও বাংলাদেশ, ই সার্ভিস ও বাংলাদেশ, ই কমার্স ও বাংলাদেশ নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ক্লাস। ই লার্নিং কি? ই লার্নিং হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। ই লার্নিং বিষয়টি খুবই সিম্পল। আমরা যেভাবে শ্রেণীকক্ষে বসে শিক্ষকের সামনে বসে ক্লাস করতাম, ই লার্নিং বিষয়টি হচ্ছে অনলাইনে লার্নিং। এই যে তোমরা এখন আমার ক্লাসটি তোমাদের ঘরে বসে আরাম করে যেভাবে দেখতে পারছো, এটাই কিন্তু ই লার্নিং এর একটা আশীর্বাদ। আমরা সবাই জানি বাংলাদেশের জনগোষ্ঠী বিশাল, সেই কারণে স্কুলের শিক্ষার্থী সংখ্যাও বিশাল। নানা ধরনের অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকার কারণে আমাদের স্কুলগুলোতে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। লেখাপড়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বলতে নেই, ল্যাবরেটরি অপ্রতুল, ফলে হাতে কলমে বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করার সুযোগ খুব কম। এই সমস্যাগুলো সমাধানের জন্য ই লার্নিং অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে। দক্ষ একজন শিক্ষকের পাঠদান ভিডিও করে নিয়ে সেটি অসংখ্য স্কুলে বিতরণ করা যেতে পারে। একটা নির্দিষ্ট বিষয়কে বোঝানোর জন্য অনেক ধরনের সহায়ক প্রক্রিয়া ছাত্রছাত্রীদের দেওয়া যেতে পারে। একজন শিক্ষক চাইলে নিজেই তার পাঠদানে সহায়তা করার জন্য প্রয়োজনীয় বিষয় তৈরি করতে পারেন এবং সেটি বারবার ব্যবহার করতে পারেন। সারা পৃথিবীতে ই লার্নিং এর জন্য নানা উপকরণ তৈরি হতে শুরু করেছে। পৃথিবীর বড় বড় অনেক বিশ্ববিদ্যালয়ে অসংখ্য কোর্স অনলাইনে উন্মুক্ত করে দিয়েছে এবং যে কেউ সেই কোর্সটি গ্রহণ করতে পারে। আমাদের যখন বাংলাদেশে এবং বিশ্বে কোভিড-19 প্যান্ডেমিক ছিল, তখন কিন্তু অনেক ইনস্টিটিউট তাদের পড়াশোনাটা অনলাইনে চালিয়েছে। তাদের ক্লাসগুলো তারা অনলাইনে করিয়েছে, তাদের কারিকুলাম কিন্তু তারা অনলাইনে কন্টিনিউ করেছে এবং অ্যাসাইনমেন্ট, মার্কিং সবকিছুই কিন্তু অনলাইন ভিত্তিক ছিল। তো এরপরে আসে ই গভর্নেন্স। ই গভর্নেন্স হচ্ছে গুড গভর্নেন্স বা সুশাসনের জন্য দরকার স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ব্যবস্থা। ডিজিটাল ব্যবস্থা প্রচলনের ফলে সরকারি ব্যবস্থাসমূহকে আধুনিক ও উপযোগী করার পাশাপাশি সরকারি ব্যবস্থাসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। এর ফলে নাগরিকের হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটে এবং দেশে সুশাসনের পথ নিষ্কণ্টক হয়। শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে ই গভর্নেন্স। তো এমসিকিউতে আসতে পারে যে কোন ব্যবস্থায় ই গভর্নেন্স পদ্ধতিকে প্রয়োগ করা হয়? উত্তর হবে শাসন ব্যবস্থায় এবং গুড গভর্নেন্সের জন্য, সুশাসনের জন্য। ই গভর্নেন্সের অনেকগুলো সুফল হচ্ছে যে কোনো পরীক্ষার ফলাফল ইন্টারনেট ও মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানা যায়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য মোবাইল ফোনে আবেদন করার সুবিধা পাওয়া যায়। জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা স্বল্প সময়ে, কম খরচে এবং ঝামেলাহীনভাবে পাওয়ার জন্য চালু হয়েছে জেলা ই সেবা কেন্দ্র। এটি কিন্তু এমসিকিউতে আসতে পারে যে জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা স্বল্প সময়ে, কম খরচে ঝামেলাহীনভাবে পাওয়ার জন্য কোন সেবা চালু হয়েছে? উত্তর হবে জেলা ই সেবা কেন্দ্র। এর ফলে আগে যেখানে কোনো সেবা পেতে 2-3 সপ্তাহ লাগতো, সেটা এখন মাত্র 2 থেকে 5 দিনই পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, তথ্যের ডিজিটালকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণে 80 থেকে 90% কম সময় লাগছে। সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দলিল, পর্চা প্রভৃতির নকল প্রদানে সংশ্লিষ্ট দপ্তরের সক্ষমতাও অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদির বিল পরিশোধের গতানুগতিক পদ্ধতি খুবই সময় সাপেক্ষ এবং যন্ত্রণাদায়ক, কিন্তু এখন বর্তমানে মোবাইল ফোন কিংবা অনলাইনে এই বিল পরিশোধ করা যায়। কেবল বিদ্যুৎ নয়, পানি ও গ্যাসের বিলও এখন অনলাইনে ও মোবাইলে পরিশোধ করা যায়। ই গভর্নেন্সের মাধ্যমে কোনো কার্যক্রম 365 দিনের 24 ঘন্টা করা সম্ভব, যেমন এটিএম সেবা, মোবাইল ব্যাংকিং ও তথ্য সেবা ইত্যাদি। ফলে নাগরিকরা নিজেদের সুবিধাজনক সময় সেবা গ্রহণ করতে পারে। অন্যদিকে ই গভর্নেন্স চালুর ফলে সরকারি দপ্তর সমূহের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে, কর্মীদের দক্ষতাও বেড়েছে, ফলে দ্রুত সেবা প্রদান সম্ভব হচ্ছে। এরপরে আসছে ই সার্ভিস ও বাংলাদেশ। সরকারি ও বেসরকারি অনেক সেবামূলক সংস্থা সার্বক্ষণিকভাবে অথবা সময় সময়ে দেশের জনগণকে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। এই সেবা হতে পারে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত কিংবা কোনো জমির দলিলের নকল সরবরাহ করা। ডিজিটাল পদ্ধতি চালু হওয়ার পূর্বে এই সকল সেবার ক্ষেত্রে সেবাগ্রহীতাকে অবশ্যই সেবাদাতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হতো।
কিন্তু ডিজিটাল পদ্ধতিতে সেবা গ্রহীতা নিজ বাড়িতে বসেই মোবাইল ফোনে বা ইন্টারনেটে একই সেবা গ্রহণ করতে পারে। উদাহরণ হিসেবে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য কোনো আন্তনগর ট্রেনের টিকিট সংগ্রহ করার কথা বিবেচনা করা যায়। কিছুদিন পূর্বেও এই টিকিট সংগ্রহের জন্য যাত্রী নিজে অথবা তার কোনো লোকের ঢাকার কমলাপুর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হতো। এই পদ্ধতি এখনো বহাল আছে, তবে এর পাশাপাশি এখন যে কেউ অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারে, অনলাইনে টিকিটের মূল্য পরিশোধ করা যায়। এভাবে ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের ব্যাপারটি ই সার্ভিস বা ই সেবা হিসেবে চিহ্নিত করা যায়। ই সেবার প্রধান বৈশিষ্ট্য হলো এটি স্বল্প খরচে, স্বল্প সময়ে এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করে। বাংলাদেশের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তর সমূহের উদ্যোগে ইতোমধ্যেই অনেক ই সেবা চালু হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ, ই পুঁজি, ই পর্চা, ই টিকেট, টেলিমেডিসিন, অনলাইন আয়কর হিসাব করার ক্যালকুলেটর ইত্যাদি। ই পুঁজি দেশের প্রথম দিককার ই সেবাসমূহের মধ্যে একটি। দেশের 15টি চিনি কলের সকল আখ চাষি এখন SMS এর মাধ্যমে পুঁজি তথ্য পাচ্ছে। এটা কিন্তু একটা MCQ। দেশের কয়টি চিনি কলের সকল আখ চাষি এখন SMS এর মাধ্যমে পুঁজি তথ্য পাচ্ছে? উত্তর হবে 15টি। পুঁজি হচ্ছে চিনিকল সমূহে কখন আখ সরবরাহ করতে হবে সেজন্য আওতাধীন আখ চাষিদের দেওয়া একটা অনুমতিপত্র। SMS এর মাধ্যমে আখ চাষিরা তাৎক্ষণিকভাবে পুঁজির তথ্য পাচ্ছে বলে এখন তাদের হয়রানি ও বিড়ম্বনার অবসান হয়েছে। পাশাপাশি সময় মতো আখের সরবরাহ নিশ্চিত হওয়ায় চিনিকলের উৎপাদনও বেড়েছে। এরপরে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম বা EMTS। বাংলাদেশের ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক স্থান থেকে অন্য অঞ্চলে নিরাপদে দ্রুত কম সময়ে টাকা পাঠানো যায়। প্রশ্ন হতে পারে EMTS কোন বিভাগের অধীনে মানি ট্রান্সফার করে থাকে? উত্তর হবে বাংলাদেশ ডাক বিভাগ। অথবা প্রশ্ন হতে পারে বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের নাম। উত্তর হবে EMTS। EMTS এর মাধ্যমে 1 মিনিটের মধ্যে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। এরপরে আছে ই পর্চা সেবা। বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায়, এটিকে বলা হয় ই পর্চা। তাহলে প্রশ্ন হতে পারে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহ করার পদ্ধতি কোন, ই পর্চা নাকি অন্য কিছু? তখন উত্তর হবে ই পর্চা। এরপর আছে ই স্বাস্থ্য সেবা। এটা আমরা সকলেই বুঝি। অনলাইনে স্বাস্থ্য সেবা দিয়ে থাকে, চিকিৎসকের পরামর্শ নিতে পারে মোবাইল ফোনের মাধ্যমে, ভিডিও কল করে, এবং টেলিমেডিসিন সেবা, যেটার মাধ্যমে ঘরে বসেই কিন্তু রোগীরা অনলাইনে বিভিন্ন ফার্মেসি থেকে তারা মেডিসিন অর্ডার করে বাসায় নিয়ে আসতে পারে। এতে রোগীর যে কষ্ট সেটা অনেকাংশে লাঘব হয়েছে। এরপর রেলওয়ে ই টিকিটিং ও মোবাইল টিকিটিং এর কথা তো আগেই বলেছি। এর মাধ্যমে যাত্রীরা ঘরে বসেই কিন্তু রেলওয়ের টিকিট কাটতে পারছে। এরপরে আসে ই কমার্স ও বাংলাদেশ। এটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। অনলাইনে কেনাকাটা করিনি এরকম মানুষ আজকাল খুব কমই পাওয়া যাবে। সবাই কিন্তু এটার সাথে খুবই পরিচিত। আমরা এখন যে কেউ অনলাইনে একটা দোকান খুলে বসতে পারি, যে কোনো প্রোডাক্টের ছবি এবং ভিডিও সেটা কিন্তু ইন্টারনেটে দিয়ে সেখান থেকে কিন্তু আমরা সেল করে দিতে পারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেটা ক্রেতার ঠিকানায় পৌঁছে দিতে পারি। এছাড়াও মোবাইল বা কার্ড ছাড়াও ই কমার্সে আরো বিল পরিশোধ পদ্ধতি রয়েছে, যেমন ক্যাশ অন ডেলিভারি এবং ক্রেডিট কার্ড বা অন্যান্য মাধ্যমেও কিন্তু মূল্য পরিশোধ করা যায়। 2011-12 সাল থেকে বাংলাদেশেও আস্তে আস্তে ই কমার্সের প্রসার হচ্ছে। এটা কিন্তু একটা MCQ, কত সাল থেকে বাংলাদেশে ই কমার্সের প্রচলন হচ্ছে। আচ্ছা, এরপরে আসি বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি। কর্মক্ষেত্রে আইসিটির 2 ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। প্রথমত, প্রচলিত কর্মক্ষেত্রগুলোতে আইসিটির প্রয়োগের ফলে কর্মদক্ষতা বৃদ্ধি ও বাজার সম্প্রসারণ। অন্যদিকে আইসিটি নিজেই নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করেছে। প্রচলিত কর্মক্ষেত্র বা পুরাতন ব্যবসা বাণিজ্যে আইসিটি ব্যবহারের ফলে কর্মীদের দক্ষতা, জবাবদিহিতা এবং স্বচ্ছতা বেড়েছে। অন্যদিকে এর ফলে সেবার মানও উন্নত হয়েছে। বর্তমানে দেশের অধিকাংশ চাকরির ক্ষেত্রে আইসিটির ব্যবহারের সাধারণ দক্ষতা একটা প্রাথমিক যোগ্যতা হিসেবে ধরা হয়। ব্যাংক, বীমা থেকে শুরু করে বহুজাতিক কোম্পানি, সরকারি দপ্তরে কাজ করার জন্য ওয়ার্ড প্রসেসর থেকে উপস্থাপনা সফটওয়্যার, ইন্টারনেট ব্রাউজিং থেকে ইমেইল, নানা ধরনের বিশ্লেষণী সফটওয়্যার ইত্যাদিতে দক্ষ হতে হয়। পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত সফটওয়্যার যেমন ব্যাংকিং সফটওয়্যার ব্যবহারেও পারদর্শিতা অর্জন করতে হয়। অন্যদিকে আইসিটি নিজেই একটি বড় আকারের কর্মবাজার সৃষ্টি করেছে। হার্ডওয়্যার, সফটওয়্যার থেকে শুরু করে ওয়েবসাইট নির্মাণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি এখন নতুন দক্ষ
কর্মীদের জন্য একটা বিরাট কর্মক্ষেত্র। কেবল দেশে নয়, আইসিটিতে দক্ষ কর্মীরা দেশের বাইরে কোনো প্রতিষ্ঠানে অথবা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, যেটিকে আমরা ফ্রিল্যান্সিং হিসেবে অনেকেই জানি। এরপর সামাজিক যোগাযোগ ও আইসিটি। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজে চলাফেরা ও বিকাশের জন্য মানুষের যোগাযোগের প্রয়োজন। তবে এখন আইসিটিতে সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মিথস্ক্রিয়াই বোঝায়। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ভাইবার এই সবগুলাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম। এর ফলে আমরা এখন একে অন্যের সাথে খুব সহজেই মোবাইলে মাধ্যমে ভিডিও কল কিংবা অডিও কল কিংবা মেসেজিং এর মাধ্যমে কিন্তু আমরা যে কারোর সাথে এখন দেশ থেকে বিদেশ সবার সাথে যোগাযোগ খুবই সহজ হয়ে উঠেছে। ফেসবুক 2004 সালের 4 ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ ও তার অন্য বন্ধুদের নিয়ে এটি চালু করেন। এটি কিন্তু এমসিকিউতে আসতে পারে 2004 সালে, এবং মার্ক জুকারবার্গ এটার প্রতিষ্ঠাতা। এই দুইটা এমসিকিউ এখান থেকে আসতে পারে। এরপরে 2015 সালের রিপোর্ট অনুযায়ী 1415 মিলিয়ন ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করে। এরপর টুইটারের একটা রেস্ট্রিকশন হচ্ছে এখানে ব্যবহারকারী সর্বোচ্চ 140 ক্যারেক্টারের মধ্যে তাদের মনোভাব বা স্ট্যাটাস আপলোড করতে হয়। এটা একটা ইম্পর্টেন্ট। এবং তোমরা জেনে থাকবে যে বর্তমানে শীর্ষ ধনী ইলন মাস্ক কিন্তু এখন টুইটার কোম্পানিটাকে কিনে নিয়েছে, এবং যেটার বর্তমান নাম কিন্তু এক্স। এই জন্য এটিকে মাইক্রো ব্লগিং এর একটি ওয়েবসাইটও বলা হয়। 140 অক্ষরের এই বার্তাকে বলা হয় টুইট। টুইটারের সদস্যদের টুইট বার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায়। টুইটারের সদস্যরা অন্য সদস্যদের টুইট পড়ার জন্য সেই সদস্যকে অনুসরণ বা ফলো করতে হয়, অনেকটা ফেসবুকের মতোই। ফেসবুকে যেরকম আমাদের অ্যাড ফ্রেন্ড করতে হয়, টুইটারে কিন্তু ফলো করলেই সেই ব্যক্তির প্রোফাইলের যেই টুইটগুলা সেগুলো কিন্তু আমরা পড়তে পারি। এবং বর্তমান বিশ্বের যত মাল্টিমিলিয়নিয়ার, বিলিয়নিয়ার এবং আর্টিস্ট, কলামিস্ট, সায়েন্টিস্ট অনেকেই কিন্তু ম্যাক্সিমাম হাই প্রোফাইল লোকজন কিন্তু এই টুইটার বা এক্স ব্যবহার করে থাকেন। ফেসবুক খুব কম সংখ্যক লোক ব্যবহার করে থাকেন, বিশেষ করে উন্নত বিশ্বগুলো। তারা কিন্তু টুইটার এবং ইনস্টাগ্রাম বেশি ব্যবহার করে থাকে। এরপর বিনোদন ও আইসিটি। মানুষ আগে বিনোদন গ্রহণের মাধ্যম হিসেবে সিনেমা হলে যেত, খেলা দেখতে হলে খেলার মাঠে যেতে হতো, গান শুনতে হলে গানের জলসায় যেতে হতো। তারপরে রেডিও, টেলিভিশনের যুগ আমরা পার করে এখন কিন্তু কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে সবাই নিজেদের দেয়ালের ভেতরে আবদ্ধ থেকেও কিন্তু বিশ্বের সব রকমের বিনোদন ঘরে বসে নিতে পারছে। গান, চলচ্চিত্র, আলোকচিত্র সবকিছু এখন কম্পিউটার দিয়ে ব্যবহার করা যায়। তথ্য প্রযুক্তির কারণে বিনোদন গ্রহণের প্রক্রিয়াটি যেরকম পরিবর্তন এসেছে, ঠিক সেরকম পরিবর্তন এসেছে বিনোদনের বিষয়গুলো। সঙ্গীতকে ডিজিটাল রূপ দেওয়ার জন্য এখন আমরা কম্পিউটারে গান শুনতে পারি। ঠিক একইভাবে আমরা ভিডিও বা চলচ্চিত্র দেখতে পারি। সিডি রোম কিংবা ভিডিও বের হওয়ার পর সেখানে বিশাল পরিমাণের তথ্য রাখা সম্ভব হয়েছে। আগে আমরা সিডি বা ডিভিডির মধ্যে বা ক্যাসেটের মধ্যে একটা দুইটা মুভি বা গান কিন্তু রাখতে পারতাম, কিন্তু এখন ছোট্ট একটা মেমোরি কার্ডে অনেক ডেটা রাখা যায়, অনেক সিনেমা একসাথে রাখা যায়। এরপরে আসে ডিজিটাল বাংলাদেশ। বর্তমান সরকার প্রথমবারের মতো 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার একটি পরিকল্পনা গ্রহণ করে। এটি একটা এমসিকিউ হতে পারে। একটি রক্তক্ষয়ী যুদ্ধের ভেতর দিয়ে 1971 সালে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, এবং অলরেডি কিন্তু আমরা সেই সময়টা পার করে এসেছি। এখন 2025 সাল, অর্থাৎ বাংলাদেশ অলরেডি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়ে গেছে। এখন আসি অ্যানালগ এবং ডিজিটাল এই দুইটি কথার মধ্যে কি পার্থক্য। পরিবর্তনশীল বা বিচ্ছিন্ন ডাটাকে যখন সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে অ্যানালগ সংকেত বলে। উদাহরণস্বরূপ আমাদের দৈনন্দিন তাপমাত্রার কথা ধরা যাক। দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তাপমাত্রা অনুভূত হয়, তখন তাকে অ্যানালগ সংকেত বলি। অ্যানালগ সংকেতের সাহায্যে আমরা নির্ভুল এবং সূক্ষ্ম তথ্য পাই না, প্রাপ্ত মানের তারতম্য থাকে। এই অ্যানালগ সংকেতকে নির্দিষ্ট পদ্ধতিতে দুইটি অবস্থার মাধ্যমে প্রকাশ করা হয়। এই অবস্থাগুলোকে অঙ্কের মাধ্যমে প্রকাশ করার ফলে অ্যানালগ সংকেতের তুলনায় আরো নির্ভুল এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর তথ্য পাওয়া যায়। এই যে ডিজিট বা অঙ্কের মাধ্যমে প্রকাশ করার বিষয়টাই কিন্তু ডিজিটাল সংকেত। যেমন কাঁটাযুক্ত ঘড়ি অ্যানালগ সংকেত প্রদান করে, পক্ষান্তরে কাঁটাবিহীন ঘড়ি ডিজিটাল সংকেত প্রদর্শন করে। তবে ডিজিটাল বাংলাদেশ কথাটি শুধু একটি কম্পিউটার প্রস্তুত দেশ হিসেবে ব্যবহার করা হয়নি, এটি আরো অনেক ব্যাপার। ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা আধুনিক বাংলাদেশ বোঝানো হয়। সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে এই দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং দারিদ্র বিমোচনের অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য। এই লক্ষ্য পৌঁছানোর জন্য আমাদের পুরাতন মানসিকতার পরিবর্তন করে ইতিবাচক বাস্তবতা এবং উদ্ভাবনী চিন্তা করা খুবই জরুরি। ডিজিটাল বাংলাদেশের পিছনের মূল কথাটি হচ্ছে দেশের মানুষের জন্য
গণতন্ত্র, মানবাধিকার, স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সুবিচার নিশ্চিত করা, সেগুলোর জন্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, এটি একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে পারে। এখান থেকে একটি দুইটি দিয়ে বলতে পারে যে ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল উদ্দেশ্য কি। ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের বাস্তবায়নের জন্য সরকার 4টি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছে। সেগুলো হলো মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা, সিভিল সার্ভিস এবং দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। তো এটি একটি এমসিকিউ হতে পারে যে ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের বাস্তবায়নের জন্য সরকার কয়টি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছে। তো এখন আমরা দেখি অনুশীলনীর কিছু এমসিকিউ। লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে? এটা 1991 আমরা জানি। 2 হলো কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হয়েছে? এটা আমরা জানি, আর কেউ নয়, চার্লস ব্যাবেজ হবে। ফেসবুকের নির্মাতাকে মার্ক জুকারবার্গ। সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যাবে, সরকারি সেবার মান উন্নত হবে, ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে। উত্তর হবে 1, 2, 3। এরপরে আছে সুমন সেন্ট মার্টিনে বেড়াতে যেয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করলেন। এই ঘটনা থেকে কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারি এটা কিন্তু ই স্বাস্থ্য সেবাকে ইঙ্গিত করছে। তো এখন আমরা যদি শুধু এমসিকিউ পড়ি কিন্তু মূল টপিকটাকে যদি না পড়ি, তাহলে কিন্তু এইরকম উদ্দীপক থেকে আমরা অ্যান্সার করতে পারতাম না। এখন কিন্তু সেটা আমাদের জন্য সহজ হবে। স্থানীয় ডাক্তার যেই পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো ই স্বাস্থ্য সেবা, টেলিমেডিসিন সেবা। 1 ও 2 হবে অ্যান্সার। ঠিক আছে, ই কমার্স সেবা নয়। ই কমার্সের মাধ্যমে শুধু আমরা পণ্য কেনাবেচা করতে পারি। সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান? আইসিটি। আচ্ছা, এরপরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর গ্রামের মিলন গ্রামে বসে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে তাকে সাহায্য করবে? আচ্ছা, ঘরে বসে উচ্চশিক্ষা গ্রহণ করার বিষয়টা কিন্তু ই লার্নিং এর মধ্যে পড়ে। বাংলাদেশের বেকার সমস্যা দূর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি কি সম্ভাবনা সৃষ্টি করছে? আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেরাই করতে পারবে, বিকজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে অনেক সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারলেই কিন্তু বেকার সমস্যা অনেক দূর হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।